মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা, যুদ্ধবিরতি হলেও দ্রুত মিলবে না স্বস্তি, বলছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলে আমেরিকার সব ধরনের সামরিক সহায়তা অবিলম্বে বন্ধের দাবিতে বিশেষ প্রস্তাব পেশ করবেন বার্নি স্যান্ডার্স। প্রায় 9 লাখ অভিবাসীর আইনি মর্যাদা অবৈধভাবে বাতিল করেছে ডিএইচএস, ফেডারেল বিচারকের চাঞ্চল্যকর রায়। নর্থ ক্যারোলিনার উইলমিংটনে ছুরিকাঘাতে নিহত এক মার্কিন মেরিন সদস্য, জড়িত সন্দেহভাজনের ছবি প্রকাশ। এবং গোপন সামরিক তথ্য ফাঁসের অভিযোগে সাবেক সেনাকর্মী গ্রেপ্তার, গোপন তথ্য নথি, ছবি ও নোট শেয়ারের অভিযোগ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাই ইসলাম মৌ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ায় আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে চলতি মাসে ভোক্তা মূল্য সূচক প্রায় 3.3% উঠতে পারে, যা 2024 সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ। এর আগে বছরের শুরুতে মূল্যস্ফীতি কিছুটা কমে 2.4% নেমে এসেছিল, কিন্তু যুদ্ধের কারণে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাওয়ায় নতুন করে চাপ তৈরি হয়েছে। অক্সফোর্ড ইকোনমিক্স জানিয়েছে এপ্রিল নাগাদ মূল্যস্ফীতি 4% উপরে যেতে পারে। একইভাবে প্যান্থিয়ন ইকোনমিক্স বলছে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামে এক মাসে বড় ধরনের উস্ফলন দেখা গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যুদ্ধবিরতি হলেও দ্রুত স্বস্তি মিলবে না। বছরের বেশিরভাগ সময়ই মানুষকে বাড়তি খরচ বহন করতে হবে, বিশেষ করে বিমান ভাড়া ও খাদ্যের ক্ষেত্রে। ফলে মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করা আবার কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করছেন বাজার বিশ্লেষকেরা। ইসরায়েলে আমেরিকার পক্ষ থেকে দেয়া সব ধরনের সামরিক সহায়তা অবিলম্বে বন্ধের দাবিতে একটি বিশেষ প্রস্তাব পেশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। একই সাথে ইরান যুদ্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন। বার্নি স্যান্ডার্স দাবি করেছেন নেতানিয়াহু মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করে একই বিপর্যয়ের যুদ্ধে টেনে এনেছেন, যা আমেরিকার জাতীয় স্বার্থের জন্য কোনোভাবেই কাম্য ছিল না। ইসরায়েলকে আর কোনোভাবেই আমেরিকার সামরিক ও পররাষ্ট্রনীতি নির্ধারণ করার সুযোগ দেয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। স্যান্ডার্স তার দীর্ঘদিনের অবস্থানে অনড় থেকে জানান যে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আমেরিকা আর অন্ধভাবে অস্ত্রের যোগানদাতা হিসেবে কাজ করতে পারে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বা ডিএইচএস প্রায় 9 লাখ অভিবাসীর আইনি মর্যাদা অবৈধভাবে বাতিল করেছে। এমনই চাঞ্চল্যকর রায় দিয়েছেন এক ফেডারেল বিচারক। 2025 সালের একটি ক্লাস অ্যাকশন মামলায় অ্যালিসন বুরোস এই রায় দেন। এ সময় তিনি বলেন, ডিএইচএস নিজস্ব আইন ও নিয়ম ভঙ্গ করে সেই সব অভিবাসীদের প্যারেন্থ স্ট্যাটাস বাতিল করেছে যারা CPB-1 অ্যাপের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া এই কর্মসূচির আওতায় আশ্রয় প্রার্থীরা সীমান্তে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে যাচাই বাছাই শেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন। এছাড়া তাদের আশ্রয় আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত দেশে থাকার সুযোগ দেয়া হতো। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেই CPB-1 কর্মসূচি বাতিল করে। পাশাপাশি সংশ্লিষ্ট অভিবাসীদের ইমেইল দিয়ে জানায় যে তাদের আইনি মর্যাদা বাতিল করা হয়েছে এবং দ্রুত দেশ ত্যাগ করতে বলা হয়। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির প্রথম 100 দিনের কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়ার সামনে এসেছে। নতুন এক জরিপে দেখা গেছে মাত্র 48% মানুষ তার কাজের প্রশংসা করেছেন, যা তার পূর্বসূরি এরিক অ্যাডামসনের একই সময়ের তুলনায় কম। জরিপে দেখা গেছে বড় অংশ ভোটার এখনও অনিশ্চিত এবং বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মধ্যে মামদানির গ্রহণযোগ্যতা কম। তবে কিছু ইতিবাচক সূচকও আছে। মোট ভোটারের 55% মামদানিকে ইতিবাচকভাবে দেখছেন আর 35% নেতিবাচক। 60% মনে করেন তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন এবং 56% মনে করেন শহরের পরিস্থিতি সঠিক পথেই চলছে। এদিকে এক প্রতিক্রিয়ায় মামদানি বলেছেন তিনি জরিপের ফলাফলের বিচার ভোটারদের উপর ছেড়ে দিয়েছেন। তবে তিনি আশা প্রকাশ করেন যে প্রথম 100 দিনের কাজের মাধ্যমে নাগরিকরা আগামী 4 বছরের তার কর্মকাণ্ডের এক ধারণা পেয়েছেন। ক্রিপ্টোকারেন্সির বাজারে বড় ধরনের বিনিয়োগ করে ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার। এক প্রতিবেদনে দেখা গেছে বিটকয়েনে বিনিয়োগের ফলে প্রায় $1 বিলিয়ন লোকসান হয়েছে তাদের।
ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বাজারের অস্থিরতা এবং বিনিয়োগ সংক্রান্ত কিছু ভুল সিদ্ধান্তের কারণে এই ক্ষতি হয়েছে। ট্রাম্পের দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের নেতৃত্বে পরিবারটি ক্রিপ্টোকারেন্সিতে বড় পরিসরে বিনিয়োগ করে। 2025 সালের মাঝামাঝি সময়ে উচ্চ অবস্থানে থাকা বিটকয়েনের দাম বছর শেষে আরও উল্লেখযোগ্য হারে বাড়ার সম্ভাবনা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এই ধারণার ভিত্তিতে তারা নিজেদের একটি প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানের শেয়ার ও রূপান্তরযোগ্য ঋণপত্র বিক্রি করে বিপুল অর্থ বিটকয়েনে বিনিয়োগ করে বলে জানায় ফোর্বস। বর্তমানে বিটকয়েনের দর আগের তুলনায় অনেক নিচে অবস্থান করায় ট্রাম্প পরিবারের বিনিয়োগের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইলমিংটনে ছুরিকাঘাতে এক মার্কিন মেরিন সদস্য নিহত হয়েছে। শনিবার ভোররাতের দিকে শহরের ডাউনটাউনে বড় ধরনের মারামারির সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে পেপার স্প্রে ব্যবহার করে। কিছুক্ষণ পরেই ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ড্যানিয়েল মন্টানোকে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে মন্টানো চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে মন্টানো চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে ঘটনাস্থলে পুলিশ দ্রুত সহায়তা দেয়নি বলে অভিযোগ উঠেছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহভাজনের একজনের ছবি প্রকাশ করে তাকে খুঁজছে পুলিশ। গোপন সামরিক তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক সেনাকর্মী। আদালতের নথি অনুযায়ী নর্থ ক্যারোলিনার বাসিন্দা কোর্টেনি উইলিয়ামস 2022 থেকে 24 সালের মধ্যে এক সাংবাদিককে সংবেদনশীল তথ্য সরবরাহ করেন। অভিযোগে বলা হয়, তিনি ডেল্টা ফোর্সে কাজ করার সময়কার গোপন তথ্য, নথি, ছবি ও নোট শেয়ার করেন। এসব তথ্য ইমেল, ফোন আলাপ ও একটি হার্ড ড্রাইভের মাধ্যমে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে তদন্ত সংস্থা FBI। উইলিয়ামস 2010 থেকে 2016 সাল পর্যন্ত সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। মামলায় তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য বেআইনিভাবে সরবরাহের অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড। আদালতের আদেশে তাকে আপাতত আটক রাখা হয়েছে এবং 13 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট সাংবাদিক তাকে সাহসী হুইসেল ব্লোয়ার হিসেবে উল্লেখ করে দাবি করেছেন তিনি সেনাবাহিনীতে বৈষম্য ও হয়রানির চিত্র তুলে ধরেছিলেন। যুক্তরাষ্ট্রের তরুণদের বিষয়ে পরিবর্তন আসছে। সামরিক ড্রাফটের জন্য 18 থেকে 25 বছর বয়সী তরুণদের নাম স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করবে ফেডারেল সরকার। গত সপ্তাহে প্রকাশিত একটি প্রস্তাবিত নিয়ম পরিবর্তনে এই পরিকল্পনার কথা জানানো হয়। এ নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে তরুণদের মধ্যে উদ্বেগ কাজ করছে। মার্কিন আইন অনুযায়ী 18 থেকে 25 বছর বয়সী অধিকাংশ পুরুষকে 18তম জন্মদিনের 30 দিনের মধ্যে সিলেক্টিভ সার্ভিস সিস্টেমে নিজের নাম নথিভুক্ত করতে হয়। নিবন্ধন না করা একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। এছাড়া যারা নিবন্ধন করে না তারা স্টুডেন্ট লোন, সরকারি চাকরি এবং অভিবাসীদের ক্ষেত্রে মার্কিন নাগরিকত্ব থেকেও বঞ্চিত হতে পারেন। গত ডিসেম্বরের 2026 সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের অংশ হিসেবে এই স্বয়ংক্রিয় নিবন্ধনের অনুমোদন দেয় কংগ্রেস। এই আইনটি মার্কিন সামরিক বাহিনীর অর্থায়ন ও পরিচালনার জন্য প্রতি বছর পাশ করা হয়। মিশিগানে ডেমোক্রেটিক দলের ভেতরের বিভাজন আবার সামনে এসেছে। সিনেট প্রার্থী আব্দুল আর সায়েদ বামপন্থী পডকাস্টার হাসান পাইকারের সঙ্গে প্রচারের নামায় এই বিতর্ক তৈরি হয়। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে পাইকারের বেফাঁস মন্তব্যের কারণে অনেকেই তার সমালোচনা করেন। তবে তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা বেশি, কারণ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ সময় ধরে লাইভ স্ট্রিম করেন এবং তরুণদের নিয়ে কথা বলেন। এল সাইদ বলছেন, তিনি জাতীয় রাজনীতির বদলে মিশিগানের মানুষের সমস্যা যেমন জ্বালানির দাম নিয়ে কাজ করতে চান। তার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন প্রতিদ্বন্দ্বী হেলেই স্টেভেন্স ও ম্যালোরি। তাদের মতে পাইকারের মতো বিতর্কিত ব্যক্তির সঙ্গে প্রচার করা ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রের পূর্ব লস অ্যাঞ্জেলেসে পুলিশের সাথে গাড়ি চোরের ধাওয়ায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। পুলিশ জানায়, চুরি হওয়া একটি গাড়িকে থামানোর চেষ্টা করলে চালক পালিয়ে যান। এরপর শুরু হয় ধাওয়া। শেষ পর্যন্ত গাড়িটি একটি ফ্রিওয়ে থেকে নামার সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় পুলিশ প্রধান জানায়, দুর্ঘটনার পর চালক গাড়ি থেকে নেমে পুলিশের দিকে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায় এবং ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর যাত্রী দুর্ঘটনার কারণে ভেতরে আটকে পড়েন, পরে জানালা দিয়ে বের হয়ে আসেন। তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি এখন তদন্তাধীন এবং বল প্রয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ডাকযোগে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে যারা শেষ সময়ের দিকে রিটার্ন পাঠান তারা ভোগান্তির শিকার হতে পারেন বলে সতর্ক করেছেন কর্তৃপক্ষ। আগে সাধারণত চিঠি ডাকঘরে জমা দেওয়ার দিনই পোস্টমার্ক দেওয়া হতো, কিন্তু এখন ডাক ব্যবস্থার কিছু পরিবর্তনের কারণে চিঠি প্রক্রিয়াকরণ কেন্দ্রে পৌঁছানোর পর পোস্টমার্ক দেওয়া হচ্ছে। ফলে করদাতারা যেদিন চিঠি পাঠাচ্ছেন সেটি পোস্টমার্কে নাও থাকতে পারে। নিয়ম অনুযায়ী 15 এপ্রিলের মধ্যে পোস্টমার্ক থাকলে রিটার্ন সময় মতো জমা হিসেবে গণ্য হয়, কিন্তু পোস্টমার্ক দেরিতে হলে সেটি বিলম্বিত হিসেবে ধরা হতে পারে, যার ফলে জরিমানা ও সুদ দিতে হতে পারে। নিয়ম অনুযায়ী দেরি হলে প্রতি মাসে 5% পর্যন্ত জরিমানা হতে পারে, যা সর্বোচ্চ 25% পৌঁছায়। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ঝুঁকি এড়াতে আগে থেকেই রিটার্ন পাঠানো ভালো। এছাড়া ডাকঘরের কাউন্টার থেকে হাতে পোস্টমার্ক নেওয়া বা সার্টিফাইড মেইল ব্যবহারেও পরামর্শ দিয়েছেন তারা। এই পর্যন্তই আমেরিকান রাউন্ডআপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।